হ্যালো বন্ধুরা, আমি মনির আপনাদের স্বাগত জানাচ্ছি মিনিটের গল্প চ্যানেলে। আমাদের এই চ্যানেলে আমরা প্রায় নিয়ে আসি বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর পাঠ্য বইয়ের গল্প, কবিতা এবং উপন্যাস, যা ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পাঠ্য সহায়ক হিসেবে কাজ করে। আজ আমরা শুরু করতে যাচ্ছি একটি নতুন ধারাবাহিক, নবম ও দশম শ্রেণীর বাংলা সহপাঠ বই থেকে সাহিত্য পাঠ। এই ধারাবাহিকের মাধ্যমে আমরা ধাপে ধাপে আলোচনা করব বইয়ের গুরুত্বপূর্ণ উপন্যাস, যা একাধিক পর্বে আপনাদের সামনে তুলে ধরা হবে। হুমায়ূন আহমেদের অসাধারণ উপন্যাস ১৯৭১ আমাদের প্রধান আকর্ষণের জায়গা। কিন্তু সরাসরি উপন্যাসে প্রবেশ করবার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝা খুবই জরুরি। উপন্যাস আসলে কি? কেন উপন্যাস আমাদের জীবনের এত গভীর প্রতিচ্ছবি তুলে ধরে? তাই আজকের এই পর্বে আমরা একটু থেমে বুঝে নেব উপন্যাস কি, উপন্যাসের বৈশিষ্ট্য কি এবং বাংলা উপন্যাসের সংক্ষিপ্ত ইতিহাস ও পরিচিতি। কারণ উপন্যাস শুধু গল্প নয়, এটি মানুষের জীবন, সমাজ, অনুভূতি এবং বাস্তবতার এক বিস্তৃত প্রতিফলন। এই ধারণাগুলো পরিষ্কারভাবে বুঝে নিলে পরবর্তী অংশে যখন আমরা হুমায়ূন আহমেদের ১৯৭১ উপন্যাসে প্রবেশ করব, তখন সেটি আপনার কাছে আরও অর্থবহ, আরও জীবন্ত হয়ে উঠবে। তাহলে চলুন আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করি। মূল উপন্যাসে যাওয়ার আগে চলুন আমরা জেনে নেই উপন্যাস কি। উপন্যাস সাহিত্যের একটি সংজ্ঞা বা পরিভাষা। সাহিত্যের অনেকগুলো রূপ, তার মধ্যে কবিতা, নাটক, প্রবন্ধ, উপন্যাস ও গল্প, এই পাঁচটি প্রধান। জনপ্রিয়তার দিক থেকে এবং জীবনের বৃহত্তর পটভূমিকে কার্যকরভাবে উপস্থাপনার সক্ষমতায় উপন্যাসকে অনেকে আধুনিক যুগের সবচেয়ে সফল সাহিত্যরূপ বলে মনে করেন। উপন্যাসে কাহিনী থাকে, কাহিনী ঘটনার সমষ্টি। নির্দিষ্ট স্থান ও কালের মিলনবিন্দুতে এক একটি ঘটনা ঘটে। এ ধরনের অনেকগুলো ঘটনার সমবায়ে কাহিনী গড়ে ওঠে। তবে কাহিনী মাত্রই উপন্যাস নয়। উপন্যাসে কাহিনীকে বিভিন্নভাবে সাজানো হয়। পরের ঘটনা আগে আসে, আগেরটা পরে। বিভিন্ন উপকাহিনী বা সমান্তরাল কাহিনী যুক্ত হয়। কাহিনীর বিন্যাস বা সজ্জাকে বলা হয় প্লট। কাহিনীতে যখন একের পর এক ঘটনা ঘটে, তখন আমরা একটি ঘটনাকে আরেকটি ঘটনার সাপেক্ষে পাঠ করি। আমাদের মনে এই উপলব্ধি হয় যে একটি ঘটনা আরেকটি ঘটনার সাথে কার্যকারণ সূত্রে যুক্ত, অর্থাৎ একটির কারণের ফল হিসেবে অন্য একটি ঘটনা ঘটেছে। এ কথা বিবেচনায় রাখলে কাহিনীসজ্জা বদলে ফেলার তাৎপর্য উপলব্ধি করা যাবে। যদি লেখক তুলনামূলক পরে সংঘটিত একটি ঘটনা আগে বর্ণনা করেন, তাহলে ঘটনাগুলোর পারস্পরিক সম্পর্ক বদলে যাবে। সেক্ষেত্রে তৈরি হবে ভিন্ন ধরনের উপলব্ধি। কাহিনী বিন্যাসের এ ধরনের কৌশল ব্যবহার করে ঔপন্যাসিক কোনো ঘটনা বা মুহূর্তকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ করে তোলেন। এর মধ্য দিয়ে পাঠকের মনের প্রতিক্রিয়াকে বিশেষভাবে পরিচালিত করেন। এ কারণেই উপন্যাসে কাহিনীর তুলনায় প্লটকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। ঘটনার অবলম্বন চরিত্র। সাহিত্য মানুষের জীবনেরই বহিঃপ্রকাশ। নিখিল মানব সমাজের অভিজ্ঞতা ও বৃহত্তর জীবনসত্য উন্মোচিত হয় সাহিত্যে, কিন্তু তার প্রধান অবলম্বন ব্যক্তি। ব্যক্তি মানুষের সূত্র ধরেই সাধারণভাবে সমষ্টির কথা উঠে আসে। উপন্যাসের ক্ষেত্রে কথাটা বিশেষভাবে প্রযোজ্য। এখানে সমগ্র কাঠামোর মধ্যে ক্রিয়াশীল ব্যক্তি মানুষের ছবি অঙ্কিত হয়। ব্যক্তিকে অবলম্বন করেই ঘটনা সংঘটিত হয়। আবার ঘটনার মধ্য দিয়ে বা ঘটনার ক্রিয়া প্রতিক্রিয়ায় ব্যক্তির রূপান্তর ঘটে। ফলে ব্যক্তির মধ্যে মানুষের অন্তর্নিহিত স্বভাব ও বৈশিষ্ট্যের সূক্ষ্ম দিকগুলো প্রকাশিত হয়। উপন্যাসে সাধারণভাবে এই ব্যক্তি চরিত্র হিসেবে অভিহিত হয়। তবে চরিত্র কথাটার অন্য এক গুরুত্বপূর্ণ দিক আছে। একজন মানুষকে আমরা কতগুলো বৈশিষ্ট্য দিয়ে চিহ্নিত করি। আমরা ব্যক্তির মূল্যায়ন করি এবং তার কোনো বৈশিষ্ট্য মানুষের বৃহত্তর ভালো মন্দের ধারণার সাথে কিভাবে সম্পৃক্ত তা বিবেচনা করি। উপন্যাসে ব্যক্তি কিন্তু অনেক মানুষের প্রতিনিধিত্ব করে। উপন্যাসের ব্যক্তির মধ্য দিয়ে আমাদের বৃহত্তর মানব সমাজের বৈশিষ্ট্য বা মানুষের গভীরতর প্রকৃতির বোধ জন্মে। এদিক থেকে একজন লেখক মানুষের কোন স্বভাব বা বৈশিষ্ট্যকে গুরুত্ব দিয়ে চরিত্র তৈরি করেছেন তা বিশেষভাবে বিবেচনার বিষয় হয়ে ওঠে। যেমন
কোনো মানুষ হয়তো কোনো আদর্শের প্রতি খুবই অনুগত, কেউ হয়তো ভীষণ পারিবারিক, অন্য কেউ খুব বাস্তববাদী কিংবা প্রবৃত্তিপরায়ণ। একজন লেখক এ ধরনের কোনো বৈশিষ্ট্যকে প্রাধান্য দিয়ে তার চরিত্র সৃজন করেন। তার ভিত্তিতে আমরা লেখকের মনোভাব বা দৃষ্টিভঙ্গি বুঝতে পারি। বিপরীত দিক থেকে বলা যায়, লেখক তার জীবন দৃষ্টি অনুযায়ী আসলে চরিত্র তৈরি করেন। কাজেই চরিত্র কেবল ঘটনার অবলম্বন নয়, কেবল উপন্যাসের একটি উপকরণ নয়, লেখকের জীবন দৃষ্টিরও যথার্থ বাহন। শিল্পকলা বা আর্টের যে কোনো শাখাতে জীবন সম্পর্কে শিল্পীর মূল্যায়ন, পরীক্ষা নিরীক্ষা এবং গভীর অন্তর্দৃষ্টির প্রকাশ ঘটে। বস্তুত প্রধানত এই নিরিখেই কাউকে আমরা বড় শিল্পী বলে থাকি। উপন্যাসের ব্যতিক্রম নয়। ঔপন্যাসিক কাহিনী বর্ণনের জন্য যেসব ঘটনার সন্নিবেশ ঘটান, যেভাবে চরিত্রগুলোকে সাজিয়ে তোলেন, কিংবা ঘটনার পরম্পরার মধ্য দিয়ে যে পরিণতিতে পৌঁছান, তার ভেতর দিয়ে লেখকের জীবন দৃষ্টির প্রকাশ ঘটে। অন্যভাবে বলা যায়, লেখকের জীবন দৃষ্টির ভিত্তিতেই আসলে কাহিনী, চরিত্র বা পরিণতি গড়ে ওঠে। শুধু তাই নয়, উপন্যাসের ভাষা ও অলঙ্কারের ব্যবহার কেমন হবে, কোন ভঙ্গি বা কোন স্বরে লেখক একটি ছোট ঘটনা বা সংলাপ রচনা করবেন, কিংবা ভালো মন্দের বোধগুলো তিনি কিভাবে নির্ণয় করবেন, তার সব কিছুই নির্ধারিত হয় ওই জীবন দৃষ্টির নিরিখে। কাজেই বিশিষ্ট জীবন বোধ ও দৃষ্টিভঙ্গি উপন্যাসের অনিবার্য অঙ্গ। উপরের আলোচনার প্রেক্ষাপটে এবার আমরা উপন্যাসের সংজ্ঞায়ন করতে পারি। সংজ্ঞায়ন বলতে বোঝায় কোনো কিছুকে চিহ্নিত করা। এর দুটি দিক। একদিকে সংজ্ঞায়নে জিনিসটি কী তা বলা হয়, অন্যদিকে কি নয় তাও বলা থাকে। যেমন আমরা যদি বলি উপন্যাস সাহিত্যের একটি রূপ, তাহলে একই সঙ্গে বলা হলো যে উপন্যাস সাহিত্যের বাইরের কিছু নয়। এখন সাহিত্যেরও নানা রূপভেদ আছে। কাজেই উপন্যাসের সংজ্ঞায়ন করতে গেলে অন্য রূপগুলোর সাথে এর ফারাক কোথায় তাও স্পষ্ট করতে হবে। কবিতার সাথে অন্য সাহিত্য রূপগুলোর প্রধান পার্থক্য শব্দের অর্থ নির্ণয়ের পদ্ধতিতে। কবিতায় সাধারণভাবে প্রচলিত অর্থের বিচ্যুতি ঘটে এবং নতুন অর্থ তৈরি হয়। তাছাড়া সাধারণ ভাষার সাথে কাব্যিক ভাষার সুর ও স্বরগত পার্থক্য ঘটে। উপন্যাসে যেখানে ঘটনা বর্ণনা করা হয়, নাটকে সেখানে ঘটনা ক্রিয়ামূলকভাবে উপস্থাপন করা হয়। ছোট গল্পের সাথে উপন্যাসের বেশ মিল আছে, তবে প্রধান পার্থক্য এই যে ছোট গল্প প্রকাশিত হয় জীবনের কোনো একটি দিক বা কোনো বিশেষ মুহূর্ত, আর উপন্যাস প্রকাশ করতে চায় জীবনের সামগ্রিকতা। জীবন দৃষ্টি অবশ্য সবগুলো সাহিত্য রূপেরই প্রধান উপাদান। এসব বিবেচনায় উপন্যাসের সংজ্ঞার্থ হতে পারে এরকম: উপন্যাস প্রধানত গদ্যে লেখা বর্ণনামূলক সাহিত্যরূপ, যেখানে ঘটনা ও কাহিনীর বিশেষ বিন্যাসের মধ্য দিয়ে ব্যক্তি চরিত্র অবলম্বনে জীবনের সামগ্রিকতা প্রকাশের আয়োজন করা হয় এবং সব কিছু মিলে লেখকের বিশিষ্ট জীবন দৃষ্টির প্রকাশ ঘটে। উপন্যাসের বিষয় হতে পারে ইতিহাস, বিজ্ঞান, সমাজ, রাজনীতি, মনস্তত্ত্ব, ধর্ম, এক কথায় মানুষের সাথে সম্পর্কিত যে কোনো কিছু। বিষয়ের সাথে সাথে ভাষা এবং ভঙ্গিরও যথেষ্ট বদল ঘটে। যেমন ঔপন্যাসিক উপন্যাসে অনেক সময় সাহিত্যের সত্য রক্ষার দায় থাকে, আবার আঞ্চলিক জীবন নিয়ে লেখা উপন্যাসে সংশ্লিষ্ট অঞ্চলের বাস্তব পরিস্থিতির প্রতি অনুগত থাকতে হয়। কিন্তু ভাষা ভঙ্গি যতই আলাদা হোক, উপন্যাসের মূল উপাদান ও স্বভাব অক্ষুণ্ণ থাকে। উপন্যাসকে প্রায়ই আধুনিক জীবনের সাহিত্যরূপ হিসেবে বর্ণনা করা হয়। মানুষের যাপিত জীবনের সামগ্রিকতা উপস্থাপনের সক্ষমতার জন্য উপন্যাসের এই খ্যাতি। 16 শতকে ইউরোপে আধুনিকতার সূত্রপাত হওয়ার সময়ই উপন্যাস চর্চা শুরু হয়েছে বলে বেশিরভাগ পণ্ডিত মনে করেন। পুরনো দুনিয়ায় জীবনের সামগ্রিকতা ধারণের এ কাজ করত মহাকাব্য। মহাকাব্যের বিষয় ছিল সুদূর অতীতের কল্পিত জীবন। বিপরীতের উপন্যাসের জগৎ বর্তমানময়। মানুষ যেমন বহু বিচিত্র, তেমনি বিচিত্র তার ভাষা, স্বভাব ও আচরণ। এ বৈচিত্র্যকে পূর্ণ মূল্য দিয়ে জীবনের বিচিত্র রূপ ও সামগ্রিকতা প্রকাশের আশ্চর্য সক্ষমতা আছে উপন্যাসের। এদিক থেকে 20 শতকের শিল্পমাধ্যম সিনেমার সাথে উপন্যাসের তুলনা করা চলে।
এজন্যই হয়তো প্রচুর উপন্যাসের চলচ্চিত্রায়ন হয়। 19 শতকেই উপন্যাস শিল্পরূপগত দিক থেকে সিদ্ধির চূড়ায় পৌঁছেছিল। 20 শতকে সেই ধারা অব্যাহত থেকেছে। বাংলা উপন্যাসের ক্ষেত্রেও কথাটা অংশত সত্য। 21 শতকেও সম্ভবত সিনেমার সমান্তরালে উপন্যাসের এই জয়যাত্রা অব্যাহত থাকবে। আসুন এখন জেনে নেই বাংলা উপন্যাসের সংক্ষিপ্ত পরিচিতি। আগেই বলেছি, উপন্যাস আধুনিক কালের সৃষ্টি। বাংলা সাহিত্যে মাত্র 150 বছর আগে ইংরেজি উপন্যাসের আদলে বাংলা উপন্যাস রচনার সূত্রপাত ঘটে। তবে অনেকেই এর বীজ খুঁজে পেয়েছেন প্রাচীন সংস্কৃত কাহিনীকাব্য, পঞ্চতন্ত্র, বৌদ্ধ জাতকের গল্প, মধ্যযুগের রূপকথা, ময়মনসিংহ গীতিকা, রোমান্টিক কাহিনীকাব্য, নাথ সাহিত্য, মঙ্গল কাব্য, আরব উপন্যাস, লোকগাথা প্রভৃতি রচনায়। যাই হোক, আধুনিক কালের পূর্বে বাংলা উপন্যাসের কোনো নিদর্শন খুঁজে পাওয়া যাবে না। কিন্তু ব্রিটিশ শাসনের সূত্রপাত ঘটলে কলকাতাকে কেন্দ্র করে একদিকে ব্যাপক নগরায়ন, অন্যদিকে মধ্যবিত্ত শ্রেণীর আবির্ভাব ঘটে। ইউরোপীয় শিক্ষার প্রভাবে মানবিকতা, ব্যক্তি স্বাতন্ত্র্য, শিক্ষা ও সাময়িক পত্রের প্রসার এবং সমাজ সচেতনতা বৃদ্ধি পায়। নানা শ্রেণী পেশার মানুষের দ্বারা সমাজ ক্রমশ জটিল হয়ে পড়ে। নতুন কালের মানুষ নতুন সমাজের কথা প্রকাশের গরজ অনুভব করতে থাকে। এরই প্রভাবে উদ্ভব ঘটে উপন্যাসের। অনেকে মনে করেন হানা ক্যাথরিন মুল্যান্সের ফুলমণি ও করুণার বিবরণ হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। কেউ কেউ আবার প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরে দুলালের মধ্যে উপন্যাসের লক্ষণ খুঁজে পেয়েছেন। তবে সবাই মেনে নিয়েছেন বঙ্কিম চট্টোপাধ্যায়ের দুর্গেশনন্দিনী বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। বঙ্কিমচন্দ্রই প্রকৃতপক্ষে বাংলা উপন্যাসের স্রষ্টা। উপন্যাসের সমস্ত লক্ষণ তার উপন্যাসে দেখা যাবে। তিনি ঐতিহাসিক উপন্যাস লিখেছেন সামাজিক উপন্যাস, সমাজের নানা অসঙ্গতি, ব্যক্তির কামনা, বাসনা, বেদনা ও দ্বন্দ্বের কথা চমৎকারভাবে ফুটে উঠেছে তার উপন্যাসে। কাহিনী বর্ণনা, চরিত্র চিত্রণ, ভাষা ইত্যাদি ক্ষেত্রেও তিনি সাফল্য দেখিয়েছেন। তার উল্লেখযোগ্য উপন্যাস কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল ইত্যাদি। বাংলা উপন্যাসের আরেক কীর্তিমান লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন তিনি। উপন্যাস রচনাতেও তার সাফল্য ঈর্ষণীয়। ব্যক্তির মন ও মননের অপূর্ব সমন্বয়ে রবীন্দ্রনাথ তার উপন্যাসগুলো রচনা করেছেন। বঙ্কিমের উপন্যাসে আমরা দেখেছি সমাজের চাপে ব্যক্তি আত্মপ্রতিষ্ঠিত হতে পারেনি। তার চরিত্রগুলো সীমাহীন দুর্দশার শিকার হয়েছে। অন্যদিকে রবীন্দ্রনাথের উপন্যাসে পাওয়া গেল নতুন কালের নারী ও পুরুষকে। তারা মানবিকতার দ্বারা দীক্ষিত হয়ে সামাজিক সংস্কারকে অস্বীকার করেছে। নারী পুরুষের সমানাধিকারের ভিত্তিতে অর্জন করতে চাইছে আত্মপ্রতিষ্ঠা। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে চাইছে ঔপনিবেশিক শাসনের অবসান। কাহিনী নির্মাণ, চরিত্র চিত্রণ, ভাষার নিরীক্ষা, যুগের প্রতিফলন, মনোবিশ্লেষণ ইত্যাদি দিক থেকে রবীন্দ্রনাথের উপন্যাসগুলো উল্লেখযোগ্য। তার লেখা বহুল আলোচিত উপন্যাস চোখের বালি, গোরা, ঘরে বাইরে, 4 অধ্যায় ও যোগাযোগ। রবীন্দ্রনাথের পরে বাঙালির গৃহকাতরতা এবং আবহমান পারিবারিক আবেগের উপর ভর করে উপন্যাস লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি অর্জন করেছিলেন ঈর্ষণীয় জনপ্রিয়তা। তার উল্লেখযোগ্য উপন্যাস চরিত্রহীন, গৃহদাহ, দেবদাস, দেনা পাওনা, শ্রীকান্ত। বাংলা উপন্যাসের জগতে এরপর আবির্ভাব ঘটে 3 বন্দ্যোপাধ্যায়ের: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের। আবহমান বাংলার প্রাকৃতিক মাধুর্য, পল্লীর স্নিগ্ধ শান্ত রূপ, অরণ্য, পাহাড় এগুলো যে এখনও আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে, বিভূতিভূষণের লেখা পথের পাঁচালী, অপরাজিতা, আরণ্যক ইত্যাদি উপন্যাস পড়লে তা বোঝা যায়। তারাশঙ্করের উপন্যাসে পায় অতীতের গৌরব আর ঐতিহ্য হারানো জমিদার, নিম্ন শ্রেণীর বিচিত্র পেশার সাধারণ মানুষের কথা। এই মানুষজন আমাদের চিরচেনা বৈষ্ণবী, কবিয়াল, যাত্রাশিল্পী, নৃত্যশিল্পী, বেদে, সাপুড়ে, বাজিকর, ঝুমুরের দল ইত্যাদি।
উঠতি শিল্প মালিক আর শ্রমিকদের জীবনের কাহিনীও পাওয়া যাবে তার উপন্যাসে। তার উল্লেখযোগ্য উপন্যাস গণদেবতা, পঞ্চগ্রাম, ধাত্রীদেবতা, হাসুলি বাকের উপকথা, কবি প্রভৃতি। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের প্রধান দুইটি বৈশিষ্ট্য হচ্ছে মার্ক্সবাদের পটভূমিতে ধনী দরিদ্রের দ্বন্দ্ব এবং ফ্রয়েডীয় মনোবিশ্লেষণের আলোকে নরনারীর জটিল সম্পর্কের বিন্যাস। ঔপনিবেশিক শাসনের দ্বারা জর্জরিত মানুষের জীবনের প্রতিচ্ছবি তার উপন্যাসে উজ্জ্বল। সেই সঙ্গেই পাওয়া যাবে গ্রামীণ বাস্তবতার চিত্র। দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, চিহ্ন, শহরতলি প্রভৃতি তার বিখ্যাত উপন্যাস। বাংলা উপন্যাস আরও যারা লিখে খ্যাতিমান হয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন জগদীশ গুপ্ত, সতীনাথ ভাদুড়ী, কমল কুমার মজুমদার, দেবেশ রায়, অমিয় ভূষণ মজুমদার, মহাশ্বেতা দেবী প্রমুখ। চলুন এখন জেনে নেই বাংলাদেশের উপন্যাসের সংক্ষিপ্ত পরিচিতি। 1947 সালে ব্রিটিশ ভারত ভেঙে ভারত ও পাকিস্তান নামের দুটি দেশের জন্ম হয়। পূর্ব বাংলায় সূচনা ঘটে নতুন এক সামাজিক রাজনৈতিক অবস্থার। এই সময়ে যাত্রা শুরু হয় বাংলাদেশের উপন্যাসের। শ্রেণীকরণ করলে বাংলাদেশের উপন্যাসকে এইভাবে বিন্যস্ত করা যেতে পারে: 1. গ্রামীণ পটভূমিতে রচিত উপন্যাস: সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু, কাঁদো নদী কাঁদো, চাঁদের আমাবস্যা, আবু ইসহাকের সূর্য দীঘল বাড়ি, জহির রায়হানের হাজার বছর ধরে, আব্দুল গাফফার চৌধুরীর চন্দ্রদ্বীপের উপাখ্যান, শওকত ওসমানের জননী, আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা, হাসান আজিজুল হকের আগুন পাখি, সৈয়দ শামসুল হকের মহাশূন্যে পরাণ মাস্টার, সেলিনা হোসেনের দীপান্বিতা ইত্যাদি। 2. নগর ও গ্রামের পটভূমিতে রচিত উপন্যাস: আলাউদ্দিন আল আজাদের ক্ষুধা ও আশা, শহীদুল্লাহ কায়সারের সংসপ্তক, সর্দার জয়নুদ্দিনের অনেক সূর্যের আশা, আবুল ফজলের রাঙা প্রভাত, আনোয়ার পাশার নীড়সন্ধানী ইত্যাদি। 3. নগর জীবনের পটভূমিতে রচিত উপন্যাস: আবুল ফজলের জীবন পথের যাত্রী, রশিদ করিমের উত্তম পুরুষ ও প্রেম একটি লাল গোলাপ, আবু রুশদের সামনে নতুন দিন, আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাই, শওকত আলীর দক্ষিণায়নের দিন ইত্যাদি। আঞ্চলিক ও বিশেষ জীবনধারার উপন্যাস: আলাউদ্দিন আল আজাদের কর্ণফুলী, শহীদুল্লাহ কায়সারের সারেংবউ, শামসুদ্দিন আবুল কালামের কাশবনের কন্যা, আবু ইসহাকের পদ্মার পলিদ্বীপ, সর্দার জয়নুদ্দিনের পান্নামতি, শওকত আলীর প্রদোষে প্রাকৃতজন, সেলিনা হোসেনের পোকামাকড়ের ঘরবসতি ইত্যাদি। 5. মনস্তাত্ত্বিক ও দার্শনিক উপন্যাস: আলাউদ্দিন আল আজাদের 23 নম্বর তৈলচিত্র, সৈয়দ শামসুল হকের দেয়ালের দেশ ও এক মহিলার ছবি, শওকত আলীর পিঙ্গল আকাশ, মাহমুদুল হকের খেলাঘর ইত্যাদি। ঐতিহাসিক ও মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস: আবু জাফর শামসুদ্দিনের ভাওয়ালগড়ের উপাখ্যান ও পদ্মা মেঘনা যমুনা, শামসুদ্দিন আবুল কালামের আলমগড়ের উপকথা, সত্যেন সেনের অভিশপ্ত নগরী, আনোয়ার পাশার রাইফেল রটি আওরাত, শওকত ওসমানের জলাঙ্গি, রিজিয়া রহমানের বাং থেকে বাংলা, মাহমুদুল হকের জীবন আমার বোন, হাসান আজিজুল হকের বিবাদের কথা, সেলিনা হোসেনের হাঙর নদী গ্রেনেড ও গায়ত্রী সন্ধ্যা, হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি, জ্যোৎস্না ও জননীর গল্প 1971 ইত্যাদি। এই বিভাজন ছাড়াও বয়সভেদে নানা বিষয়কে কেন্দ্র করে উপন্যাস রচনা করেছেন বাংলাদেশের ঔপন্যাসিকরা। ফলে তারা বড়দের জন্য যেমন উপন্যাস লিখেছেন, তেমনি লিখেছেন ছোটদের জন্যেও। সব মিলিয়ে বলা যায় বিচিত্র ধারায় বাংলাদেশের উপন্যাস বিকশিত হয়েছে। গ্রামীণ মানুষের জীবন ও শহুরে জীবন, ব্যক্তিক সংগ্রাম ও জাতিগত সংগ্রাম, ইতিহাস ও রাজনীতি সবকিছুই বাংলাদেশের উপন্যাসে স্থান পেয়েছে। চরিত্র চিত্রণ, ভাষা, আখ্যানশৈলী ইত্যাদি নানা দিক থেকে সাফল্যের পরিচয় দিয়েছেন বাংলাদেশের ঔপন্যাসিকরা। এই ছিল আমাদের আজকের আলোচনা, উপন্যাস কী এবং বাংলা উপন্যাসের সংক্ষিপ্ত পরিচিতি। আজ আমরা দেখলাম উপন্যাস কেবল একটি কাহিনী নয়, বরং মানুষের জীবন, সমাজ, চিন্তা ও অনুভূতির একটি গভীর প্রতিফলন। এই ভিত্তিটুকু আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর উপরেই দাঁড়িয়ে
আমরা বুঝতে পারব পরবর্তী উপন্যাসের প্রকৃত সৌন্দর্য। পরবর্তী পর্বে আমরা প্রবেশ করব হুমায়ুন আহমেদের অসাধারণ উপন্যাস 1971-এ।